আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব, ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যে যুদ্ধ চলমান, এই অসম যুদ্ধে আসলে ইসরায়েল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই যুদ্ধ শুরু করে কিন্তু ইসরায়েল শুরু করে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনে। তারপর যুক্তরাষ্ট্র যদিও এই যুদ্ধ থেকে আপনার মানে বের হইতে চেষ্টা করে, কিন্তু ইসরায়েলের কারণে অনেক সময় পারে না, বা যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও ইসরায়েল এই যুদ্ধ থেকে বেরোতে চায় না। আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইরানের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা আলী লারজানি, নিরাপত্তা উপদেষ্টা যিনি আলী লারজানি নিহত হয়েছে, এই বিষয়গুলো আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে সমীকরণ, সেই সমীকরণ আসলে আমরা একদিনে যদি আলোচনা করি বা একদিনে যদি বুঝতে চাই, তাহলে এটা বোঝা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো একটার সাথে আরেকটা রিলেটেড। অনেক সময় কে কার বন্ধু, কে কার শত্রু, কিছু বোঝা দায় হয়ে দাঁড়ায়। একটা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মনে করেন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের বন্ধু হয়েছে, কিন্তু আরেকটা প্রেক্ষাপট যখন তৈরি হবে বা আরেকটা কোনো বিষয় যখন সামনে আসবে, তখন দেখা যাবে যে না, ওই রাষ্ট্র আসলে ওইটার বন্ধু ছিল না। এরকম আর কি, সব মিলানো হিজিবিজি অবস্থা যেটা। এখন আমরা সর্বশেষ গত 28শে ফেব্রুয়ারি যে ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে হামলা পরিচালনা করছে, সেই হামলাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাদের শীর্ষ পর্যায়ের অনেক নেতৃবৃন্দ বা অনেক সামরিক ব্যক্তিদেরকে হত্যা করতে সক্ষম হয়েছে। এই হত্যাকাণ্ডের পরে অনেকেই ভাবছিলেন যে ইরান এখানে দমে যাবে, বা ইরান এখানে বঙ্গুর হয়ে বসে থাকবে, বা যুক্তরাষ্ট্রের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে। কিন্তু সময়ের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ইরান সেখান থেকে, অর্থাৎ অসহায়ভাবে আত্মসমর্পণ না করে, তাদের যে কৌশলগত যেই এই আপনার যে কৌশল, সেই কৌশলে তারা এগোচ্ছে। সেই কৌশলে তারা এখানে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জও জানাচ্ছে। আর এই চ্যালেঞ্জ জানাতে গিয়ে অনেক সময় যুক্তরাষ্ট্রের যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মধ্যপ্রাচ্যে রয়েছে, ওই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আঘাত হানে। এমনকি শত শত কিলোমিটার বা হাজার কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্রের যে নৌবহর রয়েছে, সেই নৌবহরেও বা যে বিমানবাহী রণতরী, সেখানেও হামলা চালানোর খবরাখবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরানের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এমনকি ইরানের পুরো আকাশে ধরতে গেলে যুক্তরাষ্ট্রের মোটামুটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একদম ফ্রি জোন হিসেবে পরিচিত থাকে। অনেক সময় যুক্তরাষ্ট্রের ইরানের আকাশে না ঢুকেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সিরিয়া বা লেবাননের বা সিরিয়া বা আপনার কি বলে ইরাক, এই সমস্ত দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানের উপরে ব্যাপক পরিমাণে হামলা চালায়। এখন এই হামলাতে ইরান তার যে এয়ার সুপিরিয়রিটি যতটা দরকার, এয়ার সাপোর্ট যতটা দরকার, ততটা তার নেই। সেই হিসাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখানে বড় ধরনের একটা অ্যাডভান্টেজ সুবিধা পাচ্ছে। কিন্তু ইরান তার যতটুকু দূরপাল্লার মিসাইল রয়েছে, সেই দূরপাল্লার মিসাইল দিয়ে আপনার ফাত্তা, খাইবার, এই সমস্ত মিসাইলগুলো দিয়ে ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে। গতকালকে সর্বশেষ যখন ইরানের একজন নিরাপত্তা উপদেষ্টা জনাব আলী লারজানি, তিনি কিন্তু এই যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিলেন। এই যুদ্ধে তিনি মাথা না নোয়াবার যেই ইঙ্গিত বা যে কথাবার্তা বলেছিলেন, সেটা আমরা দেখেছি। আবার তেহরানের রাস্তায় সাধারণ মানুষের সাথে তিনি যেভাবে এই যে তাদের যে আপনার মিছিল বা শোক মিছিলে যেভাবে শরিক হয়ে, যেভাবে তিনি রাস্তায় ওপেন, মানে আমাদের বাংলাদেশি স্টাইলে যেটাকে সাধারণভাবে ফাটাকিস্ট বলে, সেই ফাটাকিস্ট স্টাইলে যেভাবে তিনি হাঁটছেন, এগুলো আমরা আসলে দেখেছি। কিন্তু আসলে বিষয় হচ্ছে যে বাস্তবতা যে যুদ্ধকালীন সময়ে ফাটাকিস্ট স্টাইল আসলে কাজ করে না, যুদ্ধক্ষেত্রে কাজ করে কৌশল। যে কৌশলগুলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র রপ্ত করে থাকে। আর এছাড়া এই যে ইরান বা আমরা লেবাননের হিজবুল্লাহ বলি বা হুতিদেরকে বলি, আমরা আসলে কথার যুদ্ধতে বেশি এগিয়ে থাকি। এই সমস্ত দেশগুলো কথার যুদ্ধ বা কথাকে বেশি গুরুত্ব মনে করে, কিন্তু আসলে কাজের কাজ করে না যেন এরকম না, কিন্তু কাজের কাজ যতটা করা দরকার অতটা করতে পারে না। এটা শুধু এই সমস্ত দেশগুলার নেতাদের দোষ না, এই সমস্ত দেশগুলার যে অর্থনৈতিক বা যে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার আসলে একটা যে নেতিবাচক প্রভাব এই জন্য হতে পারে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের অর্থনৈতিক কোনো টানাপোড়েন থাকে না, তাদের অস্ত্রশস্ত্র থাকে, তাদের বন্ধুর অভাব নেই।
কিন্তু আপনি দেখেন মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের পাশে কোন রাষ্ট্রটা দাঁড়িয়েছে? একটা রাষ্ট্র ইরানের পাশে প্রকাশ্যে দাঁড়ায়নি। যদিও পরোক্ষভাবে চীন বা রাশিয়া যদিও হালকা পাতলা সহযোগিতা হয়তো বা করতেছে, সেটা হয়তো যতটা প্রয়োজন অতটা না। আবার এই যুদ্ধে ইরান তার যেভাবে সর্বোচ্চ নেতৃবৃন্দ বা সিনিয়র নেতৃবৃন্দকে যেভাবে হারাচ্ছে, সেটা ইরানের জন্য বড় ধরনের ক্ষতি হিসাবে রয়েছে। তার অংশ হিসেবে সর্বশেষ এই যে আলী লারজানি নিহত। এখন এই আলী লারজানি কেন নিহত হলো? এই যে আলী লারজানি নিহত, আলী লারজানি যতটা মানে মাথা না নোয়াবার যে ইঙ্গিত দিয়েছিলেন, এই ইঙ্গিতটা হয়তো বা ইসরায়েলের কাছে ভালো লাগেনি। আবার কোনো কোনো সামরিক বিশ্লেষক এই কথাও বলেন যে আসলে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে যে একটা আলোচনা হচ্ছে, যে এই যুদ্ধের বিষয়ে আপনারা জানেন যে পর্দার সামনে যা কিছু ঘটে তার থেকে বেশি কিছু পর্দার আড়ালে ঘটে। পর্দার সামনে আমরা যতটা যুদ্ধ দেখতেছি, এই যুদ্ধের পিছনে আবার কিন্তু আরেকটা চরিত্র এদের রয়েছে। এরা পর্দার আড়ালে উভয় পক্ষই, এখানে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানকে প্রস্তাব দেয় এই যুদ্ধে বন্ধ করার জন্য, যুদ্ধ যাতে শেষ করা যায়, মানে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক কোনো প্রভাব না পড়ে, এরকম কিন্তু পর্দার আড়ালে আলোচনা হয়। সে আলোচনাতে এই যে ইরানের পক্ষ থেকে যে ব্যক্তি মোটামুটি পজিটিভ ছিলেন যুক্তরাষ্ট্রের আলোচনায় যে একটা সমঝোতা আসা উচিত, তার ভিতরে একজন এই আলী লারজানি, আরেকজন ছিলেন মানে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এখন যুক্তরাষ্ট্রের যে সমস্ত কথাবার্তাগুলো আমরা সাম্প্রতিক সময় দেখি, বা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তা, সেই কথাবার্তা দেখলে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প এখান থেকে চলে যেতে চাচ্ছে, অর্থাৎ এই যুদ্ধ আর কন্টিনিউ করতে চাচ্ছে না। এই যুদ্ধে একটা সম্মানজনক সে ইতি টানতে চাচ্ছে। কিন্তু ইরান যুদ্ধবিরতি চায় না, বিষয়টা কিন্তু এরকম না। ইরানের এখানে বিশেষ করে কিছু শর্ত রয়েছে। বিশেষ করে এই যে গত 12 মার্চ ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন, যিনি এই যে মুস্তফা খামেনির যে বক্তব্য ছিল, তারা সেখানে বর্তমান রেজিমের বাজারে যে সরকার ব্যবস্থা আছে এটার তারা স্বীকৃতি চায়, তারা তাদের সম্মান চায় এবং ক্ষতিপূরণ চায়, এরকম কথাবার্তাগুলো আমরা আলোচনা করেছি। এখন এই সমস্ত কথাবার্তার পরেও তাদের ভিতরে একটা মানে ইরানের ভিতরে বিশেষ করে একটা পক্ষ এখানে একটা সমঝোতা চায়। এখন সেই সমঝোতাটা এই আব্বাস আরাকচি এবং মানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং এই যে নিরাপত্তা উপদেষ্টা এই যে আলী লারজানি, এই দুইজন ছিলেন। এখন এখানে ইরানের ভিতরে একটা পক্ষ সমঝোতা চায়, যুক্তরাষ্ট্রও কিন্তু সমঝোতা চায়। তাহলে সমঝোতা চায় না কে? সমঝোতা চায় না ইসরায়েল। কারণ কি? এই যুদ্ধে আপনি দেখেন যে এই যুদ্ধ না, শুধু মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধই ইসরায়েল শুধুমাত্র সুযোগ খোঁজে। সেই সুযোগে সে কোনো দেশের থেকে কতটুকু ভূখণ্ড ব্যবহার করতে পারে, আবার কোন দেশকে কতটুকুভাবে মানে তার যে সামরিক সক্ষমতাকে কতটা ধ্বংস করতে পারে, সে এরকম একটা লক্ষ্য নিয়ে আগায়। এই যুদ্ধতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদিও একটা পক্ষ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রকে অনেক কিছু না জানিয়ে বা যুক্তরাষ্ট্রের সাথে অনেক কিছু আলোচনা না করে ইসরায়েল এখানে কিন্তু এই যুদ্ধক্ষেত্রে অনেক কিছু করে। আর তারই একটা অংশ হিসেবে তারই একটা মানে সর্বশেষ উদাহরণ আমাদের কাছে বা সামরিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের কাছে যেটা মনে হয়, এই যে আলী লারজানিকে হত্যা করা। এখন এই ক্ষেত্রে আপনার কাছে হয়তো আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, আলী লারজানিকে হত্যা করার জন্য তো যুক্তরাষ্ট্র আপনার প্রায় কত মিলিয়ন জানি মার্কিন ডলার ঘোষণা করেছিল। হ্যাঁ, এটা সঠিক। তার মাথার দাম যুক্তরাষ্ট্র XYZ মানে মনে করেন যে কোনো একটা অ্যামাউন্ট মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে। এখন এই ঘোষণার পরেও যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা, সেই আলোচনার একটা মধ্যস্থতা এই আলী লারজানি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে তারা করে। কিন্তু ইসরায়েল সে আলোচনাটা, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যাতে কোনো আলোচনা এত দ্রুত না হয়, এই আলোচনা যদি হয় তাহলে ইসরায়েলের যে লক্ষ্য এখানে রয়েছে সেই লক্ষ্য অর্জিত হবে না। এই জন্য ইসরায়েল এখানে এই আলোচনাটা মানে বেচতে দেওয়ার জন্য এই আলী লারজানিকে হত্যা করে দিল। যুক্তরাষ্ট্র যদিও তার মাথার দাম মানে আলী লারজানির মাথার দাম ঘোষণা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তাকে হত্যা করতে চায়নি। কিন্তু ইসরায়েল চেয়েছে, তাই ইসরায়েল এই কাজটা করে দেখিয়েছে।
এখন হতে পারে যে গোয়েন্দা তথ্য তাহলে ইসরায়েল কোথায় পেয়েছে। এখানে যেহেতু যুদ্ধটা উভয় পক্ষের অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে করতেছে, তাহলে উভয়ের যে যৌথ কমান্ড সেন্টার রয়েছে সেই কমান্ড সেন্টারে অবশ্যই তথ্য এসেছে। সেই কমান্ড সেন্টার থেকে তথ্য নিয়ে ইসরায়েল নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে আলী লারজানিকে হত্যা করে ফেলেছে। এখন দেখবেন হয়তো বা সুযোগ পেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিকেও ইসরায়েল হত্যা করে ফেলবে। তবে এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য এখনও অর্জিত হয়নি। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন ইসরায়েলের লক্ষ্য কী? তাহলে আপনার উদ্দেশ্যে বলা, ইসরায়েলের লক্ষ্য এখানে এই যে ইরানের যত পারমাণবিক প্রকল্প রয়েছে সকল পারমাণবিক প্রকল্পকে একদম ধ্বংস করে দেওয়া বা ধুলায় মিশিয়ে দেওয়া, এক কথা যেটা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উপরে কেউ কথা বলার মতো থাকবে না এরকম একটা পরিস্থিতি ইরানে তৈরি করা। কেননা মধ্যপ্রাচ্যের আপনার সকল মুসলিম দেশগুলো বলেন, ইরান বাদে সবাই দেখবেন ইসরায়েলের সাথে পরোক্ষভাবে যে কোনোভাবেই হোক না কেন একটা সম্পর্ক তারা তৈরি করে ফেলেছে। ওই যে আব্রাহাম অ্যাকর্ডের কথা আপনাদের মনে আছে কি না? ডোনাল্ড ট্রাম্প আগের বারে নির্বাচিত হয়ে যখন এই যে আব্রাহাম অ্যাকর্ড সই করলেন, সেই আব্রাহাম অ্যাকর্ডে আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলা সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কাতার, এরা এই যে জর্ডান, এরা কী করলো? ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলো। এখন সেই স্বাভাবিক করার ক্ষেত্রে ইসরায়েলের যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের খবরদারিত্ব, সেই খবরদারিত্ব তারা মেনে নিল, অর্থাৎ অবৈধ একটা রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিল। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরান এখানে একটা পক্ষ হয়ে সরাসরি নিজে এই যে ইসরায়েলের ধ্বংস চেয়েছে। এখন ইরান যাতে আর কোনো সময় ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ না হয়, ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়, ইসরায়েলের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, এই জন্য এখন ইরানকে ধ্বংস করার জন্য, ইরানকে ভঙ্গুর করে দেওয়ার জন্য, ইরানকে শেষ করে দেওয়ার জন্য যে মাস্টার প্ল্যান ইসরায়েল হাতে নিয়েছে, সেই মাস্টার প্ল্যান শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল এখানে যুদ্ধবৃত্তিতে যুক্তরাষ্ট্রকে যেতে দিবে না। এই জন্য যত প্রকার যে কূটনামি আসছে সেই সমস্ত কূটনামি সব ইসরায়েল করবে, আর এটা ইসরায়েলের ইহুদিদের দ্বারা করা সম্ভব। এই ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যদি একটু পিছনে তাকাই, অল্প সাম্প্রতিক কয়েকদিন আগের ঘটনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আপনার পাদ্রী সমাজ যেটা তাদেরকে বলে, তাদের যে চার্চের প্রধানগুলো থাকে, সেই চার্চের প্রধানেরা তাদের যে ওয়াজ, হ্যাঁ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের যেরকম ওয়াজ আর কি, সেই ওয়াজে এই যুদ্ধটাকে তারা ধর্মযুদ্ধ হিসাবে বর্ণনা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী এই যুদ্ধটা ঈশ্বরের পক্ষ থেকে স্রষ্টার পক্ষ থেকে একটা সর্বশেষ একটা মহাযুদ্ধ তাদের ভাষ্য অনুযায়ী। এখন এই মহাযুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল একটা পক্ষ থাকবে, আর বিপক্ষে রাশিয়া, তুরস্ক, ইরান, উত্তর কোরিয়া, এই সমস্ত দেশগুলো থাকবে। এখন এই সমস্ত পক্ষগুলোকে রাশিয়া, তুরস্ক, তারপর ইরান, আরও উত্তর কোরিয়া সহ আরও কিছু দেশ, এই পক্ষটাকে তারা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাদ্রী রয়েছে, পাদ্রী সমাজ, তাদের দৃষ্টিতে এটা হচ্ছে শয়তানের অক্ষ। এখন এই শয়তানের অক্ষ ধ্বংস করতে হবে কিভাবে? যুক্তরাষ্ট্র এখানে ঈশ্বরের যে ঈশ্বরের দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে বা ঈশ্বরের প্রতিনিধি হয় আর কি, এরকম তাদের ভাষ্যটা এরকম আর কি, তারা এখানে এই যুদ্ধটা পরিচালনা করতেছে। এখন এই যুদ্ধের একটা পর্যায়ে এসে কি হবে, তুরস্ক, রাশিয়া এবং ইরান, আরও কিছু দেশ আর কি, উত্তর কোরিয়া, এদের ভূমি, অর্ধাংশ ভূমি বা কম বেশি কিছু ভূমি এই মাটির তলে বিলীন হয়ে যাবে, আর বাকি যে অল্প কিছু ভূমি মাটির উপরে থাকবে, কিছু অংশ মাটির নিচে দেবে যাবে, আর বাকি অংশ সমতল থাকবে। যতটুকু অংশ সমতল থাকবে ওই অংশটুকু ঈশ্বর পাথর মেরে ওই অংশটুকু ধ্বংস করে দেবে। এরকম হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চার্চের প্রধানগণ আছেন তারা ডোনাল্ড ট্রাম্পের যেই সমর্থকগণ আছে তাদেরকে এরকমভাবে ওয়াজ করে শোনাচ্ছে তারা, অর্থাৎ এই যুদ্ধটাকে তারা ধর্মযুদ্ধ হিসেবে দেখে। কিন্তু আমরা যদি বিপরীত দিকে তাকাই,
মুসলিম সমাজ বা যারা এই যে বিশেষ করে আমাদের বা মুসলিম ধর্মমতে যেই আপনার যে সর্বশেষ যে যুদ্ধ ইমাম মাহাদির আগমন এই সমস্ত বিষয়গুলো যদি দেখি তাহলে ওইটার সাথে এটা কোনো মিল আমরা দেখতে পাচ্ছি না। আর এই যুদ্ধে মুসলিম দেশগুলা কিন্তু এখনও ওরকমভাবে জড়ায়নি। মুসলিম দেশগুলা সবাই সবার মতো করে যার যার অবস্থানে রয়েছে। এখানে তুরস্ক এখনও কোনো পক্ষ নেয়নি। এখানে সৌদি আরব এখনও পরোক্ষভাবে যে যেখানেই থাকুক না কেন প্রকাশ্যে কোনো পক্ষ অবলম্বন করেনি। তারপর আপনি আরও অন্যান্য দেশগুলো দেখেন কেউ এখনও পক্ষ নেয়নি, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত পাদ্রী সমাজ তারা এটাকে এই যে সর্বশেষ যুদ্ধ হিসেবে তারা অবহিত করতেছে। এখন এই যুদ্ধে তারা সেই লক্ষ্যে হয়তো বা এগোচ্ছে, কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, বাস্তবতা আসলে ওই পাদ্রীদের এটা মানে কি বলে যে পাগলের প্রলাপ হিসাবে আমার কাছে মনে হয়। কেননা বাস্তবতার দিকে তাকালে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে মোটামুটি অসহায়ের মতো অবস্থায় রয়েছে। কেননা আপনারা যদি দেখেন যে হরমুজ প্রণালী বিষয়ে যদি যে ডোনাল্ড ট্রাম্পের যে আপনার আহ্বান, সেই আহ্বানে আসলে কেউ সাড়া দিচ্ছে না, অথচ তারা এখানে ঈশ্বরের যে প্রেরিত তারা যে ব্যক্তি বা এই যে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে তারা চালিয়ে দিতে চাচ্ছে। আসলে মোট কথা এখানে এই যুদ্ধের গ্রাকলে সকল পক্ষগুলো আটকে গেছে, এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য সকলে পন্থা খুঁজছে, কিন্তু ইসরায়েল এখানে সবচেয়ে বড় বাধা হয়ে আছে। ইসরায়েল এই যুদ্ধে তার লক্ষ্য অর্জন হওয়ার আগ পর্যন্ত সে কোনো পক্ষকে এখান থেকে বের হতে দেবে না। এই জন্য যত প্রকার কূটনামি, যত প্রকার ভণ্ডামি, যত প্রকার মানে খুন রাহাজানি সব কিছু এই যে ইসরায়েল কিন্তু চালিয়ে যাবে। সুতরাং সাবধান, সকলেকেই চোখ কান খোলা রাখতে হবে বলে আমার মনে হয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।